30,000-এর নিচে কোন ফোনটি কিনবেন? ওয়েল, অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটি হচ্ছে Realme 8 Pro, যেটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হলো। এবং এই ফোনটি গত কয়েকদিন ধরে ইউজ করতে গিয়ে এটার বেশ কিছু খারাপ দিক পেয়েছি, আবার কিছু ভালো দিকও পেয়েছি। সো আজকের পুরো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং শুরুতে আমরা দামটা বলে দিই। এই ফোনটির 8GB 128GBর ভেরিয়েন্টের দাম বাংলাদেশে 27,990 টাকা বা 28,000 টাকা। সো এই ফোনটি প্রথমত ইনক্রেডিবলি স্লিম এবং 176 গ্রাম হচ্ছে এটার ওজন, 6.4 ইঞ্চি ডিসপ্লে। সো ডিজাইন এবং বিল্ডের কথা যদি বলেন, প্রথম যে জিনিসটা সাইজ নিয়ে বলতে গেলে এটা খুবই স্লিম এবং লাইট ওয়েট। সো ওয়ান হ্যান্ডেড ইউজ যারা চান, কিংবা যারা একটু লাইট ওয়েট একটু ছোটোখাটো ফোন চান, মানে খুব বড়ও না আবার খুব ছোটও না, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং ডিজাইনের কথা যদি বলি, সো পেছনে ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, এখানে একটা টেক্সচার আছে। ব্লু কালারের একটি ফোন, আমার হাতের ভেরিয়েন্টটি, অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস, খুবই সুন্দর লাগে, হাতে নিয়েও খুবই ভালো একটা ফিলিং পাওয়া যায় পেছনে। বাট এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। সো 28,000 টাকার দামে অনেকেই কমপ্লেন করবেন যে গ্লাস কেন দিল না, কারণ মার্কেটে কিছু কম্পিটিটর আছে যারা এই প্রাইসে গ্লাস দিচ্ছে। সো সেই জায়গাতে অবশ্যই আপনি কমপ্লেন করতে পারেন, বাট গ্লাস দিলে এটার ওজনটা এত কমানো পসিবল হতো না। পাশাপাশি গ্লাসের কিছু সুবিধা আছে, প্লাস্টিকের কিছু সুবিধা আছে। আমার প্লাস্টিকের কোনো অ্যালার্জি নাই, আপনারা যদি না থাকে তাহলে ট্রাস্ট মি, প্লাস্টিকের প্রপার ইউজ এখানে করা হয়েছে। বাট যেই জায়গাটা প্রপার লাগেনি সেটা হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি, ডেয়ার টু লিপ। আই নো এইটা মানে পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, কারো কারো কাছে এটা কোনো ইস্যু নাও মনে হতে পারে, বাট আই থিঙ্ক ইটস অ্যান ইস্যু ফর মি। সো ডেয়ার টু লিপ শব্দটা, মানে ওয়ার্ডটা খুবই সুন্দর, রিয়েলমির স্লোগান এটা, বাট ফোনের পেছনে এত বড় করে ডেয়ার টু লিপ লিখে দেওয়ার পক্ষে ভাই আমি না। আমার মতে ডিজাইন যত মিনিমাল রাখা যায় ততই ভালো। সো এই জিনিসটা আমি অ্যাপ্রুভ করি না এবং আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে জাস্ট এই ডিজাইন চয়েসটা একটু কমেন্টে জানিয়ে দেন। ক্যামেরা হাউসটাও বেশ বড় সড়ো, এখানে 4টি ক্যামেরা বেশ বোল্ড এবং প্রমিনেন্টলি আপনার দিকে তাকিয়ে থাকবে, যার মধ্যে একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের। সো ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি, স্লিমনেস, ওজন সব কিছু মিলিয়ে আমার কেমন যেন ফোনটাকে একটু ফ্যামিলিয়ার মনে হচ্ছিল, যে কোথায় আগে দেখেছি। সো অনলাইনে একটু স্টাডি করে এবং আমার মেমোরিটাকে একটু রিভিজিট করে বুঝতে পারলাম যে এটা আসলে অপ্পোর একটা ফোন থেকে কিছুটা ইন্সপায়ার্ড। এবং এটা খারাপ কিছু না, কারণ অপ্পো এবং রিয়েলমি মোটামুটি কাছাকাছি ব্র্যান্ড এবং তারা অনেক কিছু শেয়ার করে, তাদের মাদার কোম্পানি যেহেতু সেম। সো ইটস নট এ ব্যাড থিং। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, শুধুমাত্র ডেয়ার টু লিপ লেখাটা ছাড়া। ডান পাশের পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলো বেশ ক্লিকি, বাম পাশে ট্রিপল স্লট আছে, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি সিঙ্গেল বটম ফেসিং স্পিকার। সো স্টেডিও স্পিকারটা এখানে আমরা মিস করছি, আই থিঙ্ক দিয়ে দিলে ভালো হতো। তবে বটম ফেসিং যে স্পিকারটা আছে হাইরেজ অডিও সাপোর্টের এবং এটার অডিও কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে। বোথ মিউজিক, গেম প্লে সব কিছুই খুবই সুন্দর শোনাচ্ছিল, নো কমপ্লেন। এবং উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে। আর এর 6.4 ইঞ্চি ডিসপ্লেটা হচ্ছে একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লের পিপিআই হচ্ছে 411, 20:9 স্পেক রেশিওর, এবং এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.3%। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। না 1000 নিটস যদিও এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি কোনো লাইটিং কন্ডিশনে এই ব্রাইটনেস নিয়ে। তবে এই ডিসপ্লেটা একটা জায়গাতে পিছিয়ে থাকবে, সেটা হচ্ছে রিফ্রেশ রেট। এটাতে রেগুলার 60 হার্জের প্যানেল ইউজ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা অলরেডি 90 হার্জ, ইভেন 120 হার্জের ডিসপ্লেও দেখি। সেই জায়গাতে অবশ্যই এই ফোনটা অনেকটাই পিছিয়ে থাকবে। তবে আমরা যদি শুধু হায়ার রিফ্রেশ রেটের পার্টটা বাদ দেই, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো, যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল। সো কালারগুলো খুবই ভিভিড এবং পাঞ্চি, ব্ল্যাকগুলোকে পিওর ব্ল্যাক দেখায়, কোনো রকমের কালার নেগেটিভিটি বা ভিউইং অ্যাঙ্গেল নিয়ে সমস্যা ফেস করিনি আমি। সেই সাথে ক্যামেরার উপরে যে পাঞ্চ হোলটা আছে এটা বেশ ছোট, যদিও খুবই ছোট বলবো না, কারণ এর চাইতেও ছোট আমি দেখেছি, মাঝারি সাইজের। তবে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। টাচ রেসপন্সটাও খুবই ভালো ছিল। সো ওভারঅল শুধুমাত্র হায়ার রিফ্রেশ রেটটা এই ডিসপ্লেতে মিসিং, বাকি সব কিছুতে কিন্তু এই ডিসপ্লেটা একদমই ফার্স্ট ক্লাস। নাও এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটার পজিশনটা অনেক নিচে রাখা হয়েছে, রিচ করতে একটু আনকমফোর্টেবল লাগে, তবে রিচ করতে পারলে খুবই ফাস্ট এটা আনলক হয়, বেশ কিছু অ্যানিমেশনও আছে। সো এটা নিয়ে শুধু কমপ্লেন একটা জায়গাতে, যে আরেকটু উপরে রাখলে ভালো হতো। সফটওয়্যার পার্টে এটাতে Realme UI 2.0 ইউজ করা হয়েছে বেসড অন Android 11, এবং এই ইউআই নিয়ে আগেও যেটা বলেছি, বেশ অপটিমাইজড এবং বেশ রেসপন্সিভ একটি ইউআই। তবে কিছু ব্লোটওয়্যার আছে, এটাই একটা ইস্যু। এছাড়া এই ইউআইতে আমি কোনো কমপ্লেন খুঁজে পাইনি, দিন দিন আরও বেটার হচ্ছে এবং দরকারি অনেকগুলো ফিচার আছে। তবে পারফরমেন্স পার্টে আমার একটা কথা আছে। এই ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8GB 128GB, এবং এটার দাম হচ্ছে 28,000 টাকা। নাও রিয়েলমি চাইলেই কিন্তু এটা 6GBর একটা ভার্সন বের করতে পারতো, 64GB না দিক, 128 যদি দিত, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 1-2 হাজার টাকা আরও কমানো যেত। তখন কিন্তু যারা এই ফোনটি কিনতে চাইতো
আরেকটু কম বাজেটে তারা ফোনটি পেত এবং রিয়েলমি মার্কেটিংও ভালোভাবে ইউজ করতে পারতো যে রিয়েলমি 8 প্রো স্টার্টিং ফ্রম লেটস সে 26,000, তখন কিন্তু আরেকটু বেশি কম্পেলিং লাগতো। প্লিজ রিয়েলমি ডু দিস। মার্কেটের অন্যান্য সবগুলো ব্র্যান্ডই প্রায় এখন এটা করে, ভেরিয়েন্ট আনে এবং আগে থেকে আনতো। এখন হঠাৎ করে কেন ভেরিয়েন্ট অফ করে দিলে রিয়েলমি, এটা আমার মাথায় ঢুকে না। আই থিঙ্ক এই জিনিসটা রিয়েলমি ফিক্স করবে। বাই দ্য ওয়ে, এটার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে UFS 2.1, উইচ ইজ প্রিটি ফাস্ট। বাট এটাতে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, দ্য চিপসেট দ্যাট উই অল নো অ্যান্ড লাভ। এবং এই চিপসেটটা অনেকদিন ধরে মার্কেটে আছে, ইটস এ প্রুভেন চিপসেট। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি আরও বেটার চিপসেট দেওয়া যেত কিনা? ইয়েস, অবভিয়াসলি, ডেফিনেটলি, কারণ এই প্রাইস রেঞ্জ এখন আরও নতুন চিপসেট বাজারে চলে আসছে, লাইক স্ন্যাপড্রাগন 732G। এখানে রিয়েলমির ছোট্ট একটা লজিক আছে, সেটা হচ্ছে 732G এখনো পর্যন্ত অতটা অপটিমাইজড না যতটা 720G। এই লজিকটা কিছু কিছু ক্ষেত্রে ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ওকে না। তবে 720G থেকে 732G এর মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু খুব আকাশ পাতাল না। মূলত কিছুটা মানে ওভারক্লকড একটা ভার্সন বলতে পারেন 732G CPU GPU এর বেলায়। সো আমি প্রসেসর নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করব না, এটা যেহেতু একটা প্রুভেন চিপসেট, সো আপনার কোনো টেনশন করতে হবে না। এটার পারফরমেন্স একদমই সলিড, ডে টু ডে টাস্কে কোনো সমস্যা ফেস করবেন না। সিঙ্গেল টাস্ক, মাল্টিটাস্ক, মানে প্রত্যেকটা কাজই বেশ স্মুথ ছিল। আর গেমিং টেস্ট করেছি পাবজি দিয়ে। পাবজিতে আপনার হচ্ছে HD গ্রাফিক্স সিলেক্ট করলে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন, বাট গ্রাফিক্সটা যদি আরেকটু কমান তাহলে হচ্ছে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, মানে 40 FPS এ। এবং গেম প্লে খুবই স্মুথ ছিল, আমি কোনো ল্যাগ পাইনি। যদিও অ্যাকশন মোমেন্টগুলোতে খুব রেয়ারলি আমি ফ্রেম ড্রপ পেয়েছি, এবং যদি লম্বা সময় গেম খেলেন তাহলে হচ্ছে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ পাবেন। এবং হিটিং ইস্যু একটু আছে, আপনারা যদি একটু বেশি সময় গেম খেলেন তাহলে কিছুটা গরম অনুভব করবেন, বাট যেহেতু এটা প্লাস্টিক বডি সো অতটা আপনাদের হাতে লাগবে না। আর এটা জাইরোস্কোপ কিন্তু খুবই রেসপন্সিভ, সো যারা জাইরো দিয়ে পাবজি খেলেন তাদের জন্য কোনো সমস্যা নেই। পাবজির পাশাপাশি কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেটাও একদমই স্মুথলি রান হচ্ছিল উইদাউট এনি ইস্যু। সো গেমিং এর কথা যদি বলি তাহলে আপনারা মিড লেভেলের গেমিং পারফরমেন্স এটা থেকে পাবেন। ডে টু ডে পারফরমেন্স তো তুখোর একদম। এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো কমপ্লেন করতে হবে। এবার চলে এসে ক্যামেরায়। রিয়েলমির ভাষ্যমতে এটার পেছনে 108 মেগাপিক্সেলের আলট্রা কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটা হচ্ছে 108 মেগাপিক্সেলের অবভিয়াসলি, যেটা স্যামসাংয়ের HM2 সেন্সর, বেশ বড় সড়ো, এটা 1/1.52 ইঞ্চির সেন্সর। এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। সো কোয়ালিটি টেস্টিংটা আমরা একটু উল্টা দিক থেকে শুরু করি। এটার যে ম্যাক্রো লেন্সটা আছে 2 মেগাপিক্সেলের, ট্রাস্ট মি এটা একদমই আনইউজেবল এবং গার্বেজ বলা যায় কিছুটা। কারণ হচ্ছে এটার প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আপনারা যদি হচ্ছে 3x জুম করেন তাহলে সেটার ছবির কোয়ালিটি আপনারা এই ম্যাক্রো লেন্স থেকে বেটার পাবেন। ইভেন ছবি তোলার পরেও যদি ক্রপ করে জুম করেন তারপরেও আপনারা ম্যাক্রো লেন্সটা থেকে বেটার পাবেন। সো আমার মনে হয় না যে এটা দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাবেন। আই ডোন্ট নো এটা দেওয়ার কি দরকার ছিল, শুধু দেওয়ার দরকার তাই দিছে। তবে প্রাইমারি ক্যামেরা দিয়ে আউটডোরে বা ব্রড ডেলাইটে যে ছবিগুলো তুলেছি সেগুলো বেশ ডিটেল ছিল। শার্পনেসটা যদিও একটু কম মনে হয়েছে আমার কাছে, বাট ছবি দেখতে খুবই সুন্দর লাগে। ছবির কালারগুলো বেশ ঝকঝকা থাকে, সেই সাথে আপনারা ছবির ডাইনামিক রেঞ্জও ভালো পাবেন। আর পেছনের ক্যামেরাতে যদি 108 মেগাপিক্সেল অন করে ছবি তোলেন তাহলে একটু বেটার ডিটেল ছবি পাবেন, তবে বিশাল বড় সাইজের হয়ে যাবে ছবি। তবে আপনি যদি নিটপিকি হতে চান তাহলে যেই জায়গাতে প্রবলেম পাবেন সেটা হচ্ছে এটার পোর্ট্রেট শট। প্রথমত পোর্ট্রেট শটে এজ ডিরেকশনে প্রায়ই একটু প্রবলেম করে, মাঝে মধ্যেই কিছু কিছু জায়গাতে ছেড়ে দেয়। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা আছে সেটাও খুব একটা স্মুথ হয় না, মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে একটু ব্ল্যাঙ্ক থাকে। এবং সবচেয়ে বড় যে ইস্যু সেটা হচ্ছে ফেস স্মুথনিং। বাট এটা কেউ কেউ আবার পছন্দ করবে, লাইক আই ডোন্ট মিন টু বি ডিসক্রিমিনেটেড, বাট অনেক মেয়েরাই আছে যারা এই টাইপের মানে স্মুথনিংটা একটু পছন্দ করে। এনিওয়ে, আই লিভ ইট টু ইউ টু জাজ। সো হ্যাঁ, পোর্ট্রেট শটের বেলায় এই প্রবলেমটা আপনারা পাবেন, জাস্ট মনে রাখবেন। লো লাইটে যদি চলে আসি তাহলে লো লাইটের ছবির কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনি যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে রেগুলার মোডের চাইতে একটু বেটার ছবি পাবেন। যদিও ছবিতে নয়েজ থাকে প্রচুর পরিমাণে, আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম, কারণ এটা সেন্সর সাইজটা কিন্তু বেশ বড়, 1/1.52, মানে বড় সড়ো একটা সেন্সর, সো আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। তবে এইটার ক্যামেরার মধ্যে অনেক 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 মোড আছে। ফর এক্সাম্পল একটা মোড হচ্ছে স্টারি মোড। সো স্টারি মোড মানে হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য। সো এই অপশনটা দেখার পরে রাত 1টার সময় দারোয়ানের হাতে পায়ে ধরে আমরা ছাদে উঠছি, ছবি তুলবো, অ্যাস্ট্রো ফটোগ্রাফি করব। ছাদে ওঠার পরে অ্যালাস উই ওয়ার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ প্রথমত হচ্ছে ঢাকার আকাশ এতটা পিচ ব্ল্যাক হয় না অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য, প্রচুর পরিমাণে লাইট থাকে আকাশে, যে কারণে হয় না। তারপরেও আমার কাছে রিয়েলমি তাদের স্যাম্পল পিকচারে যেরকমটা দেখিয়েছে ততটা ভালো কিন্তু হয়নি। বাই দ্য ওয়ে, অ্যাস্ট্রো ফটোগ্রাফি বা এই লং এক্সপোজারের ছবি তুলতে 5 মিনিট টাইম লাগে টানা। এবং যেহেতু একটু হতাশ হয়েছি তারপরে কী করলাম, বিল্ডিংয়ের দিকে ঘুরাই দিলাম ক্যামেরা। ট্রাস্ট মি, এই রেজাল্টটা পেয়ে আমি কিছুটা অবাক হয়েছি যে এটা লং এক্সপোজারের শটগুলোতে প্রচুর পরিমাণে ডিটেল থাকে, ছবি পুরা দিনের মতো ঝকঝকা হয়ে যাচ্ছিল। সো আমি নাইট মোড এবং এই যে অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোড যেটাই বলেন না কেন, লং এক্সপোজার শট, এই দুইটাকে সাইড বাই সাইড রাখলে হয়তো আপনারা বুঝতে পারবেন অ্যাটলিস্ট একটা কাজে তো এটা লাগবে।
আর অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন যদি আপনারা একটু নির্জন এরিয়াতে চলে যান, তাহলে ঢাকার বাইরে কোথাও যেখানে লাইট নেই তাহলে হয়তো পাবেন। আর আলট্রাওয়াইড শুটারের বেলায় 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে এবং ছবিতে মোটামুটি ভালোই ডিটেল থাকে, তবে হোয়াইট ব্যালেন্সে একটু ইস্যু পেয়েছি, ছবিগুলো একটু ওয়ার্ম হয়, পাশাপাশি লেন্স ডিস্টরশন আছে চারপাশেই, এই জিনিসটা আর একটু ফিক্স করা দরকার ছিল। ফাইনালি যদি আমরা ভিডিওতে চলে আসি তাহলে এটাতে 4K 30 FPS এর অপশন পাবেন হায়েস্ট, যেটাতে কোনো স্টেবিলাইজেশন নেই। আপনারা 1080তে ভিডিও করতে পারবেন আপ টু 60 FPS এ, যেটাতে স্টেবিলাইজেশন আছে। এবং ক্যামেরাতে আলট্রা স্টেডি মোড নামে একটা অপশন আছে, যেটা দিলে আমি খুব একটা ডিফারেন্স পাইনি, হয়তো বা কিছুটা ডিফারেন্স আছে সেই কিনেছে, তবে মোটামুটি বেশ স্ট্যাবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন যদি এটা 1080তে করেন। এর বাইরে এটাতে ডুয়েল ভিডিও মোড আছে, আপ টু 960 FPS এ স্লো মোশন করা যাবে, পাশাপাশি টাইম ল্যাপসের অপশন আছে। ভিডিও নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। এবার চলে এসে সামনে, এটি হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটি সোনির IMX471 সেন্সর এবং এই ক্যামেরার ছবির কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। বোথ ব্রড ডে লাইট ইভেন ইনডোর লাইটে সব জায়গাতে ছবি বেশ ডিটেল ছিল, মানে ফেস টোনটাকে মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, ফেসে খুব উদ্ভট রকমের প্রসেসিং অ্যাটলিস্ট রেগুলার মোডে করছিল না, এই জিনিসটা ভালো লেগেছে। তবে সামনের ক্যামেরায় যে পোর্ট্রেট মোড আছে এটাতে সেম প্রবলেম, মানে ফেস স্মুথনিংয়ের, এটা পেছনের ক্যামেরায় যতটুকু ছিল সামনের ক্যামেরা তার চাইতেও বেশি, ফেসকে একদমই স্মুথ বানিয়ে ফেলে, প্রত্যেকটা কালারকে সেম মনে হয়, পুরো ফেসকে সেম কালারের বানায় ফেলে। সো বিউটিফিকেশন অফ করে যদি তুলেন তাহলে একটু বেটার পাবেন, বাট আমি রিকমেন্ড করবো না আপনাদেরকে বিউটিফিকেশন অন করে তোলার, আনলেস আপনি ওই লুকটাই পছন্দ করেন। সো হ্যাঁ, সামনের ক্যামেরা নিয়ে কমপ্লেন শুধু এই জায়গাটাতে যে সফটওয়্যার প্রসেসিংটা আরেকটু লেস এগ্রেসিভ করা দরকার ছিল, শুধুমাত্র স্মুথনিংয়ের বেলায়, অন্যান্য জায়গাতে ইটস ফাইন। ভিডিওর বেলায় এটাতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন পাবেন। আর এই ফোনটিকে পাওয়ার আপ করছে 4500 mAh এর ব্যাটারি, সাইজটা বেশ রিজনেবল এবং এই ব্যাটারি দিয়ে আপনারা একদিন ইজিলি পার করে দিতে পারবেন লাইট টু মডারেট ইউজ করলে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে এটার চার্জিং স্পিড। এটাতে 50 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে, কিন্তু বক্সে দেওয়া হয়েছে 65 ওয়াটের চার্জার। আমি এটাই মনে ফার্স্ট টাইম দেখছি সব ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে দেয় স্লো চার্জার, এইখানে ফাস্ট চার্জিং সাপোর্ট করে আরও বেশি দিয়ে দিচ্ছে। এটা কই যাবে কই ভাই 65 ওয়াট, আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়ে, সো এই ফোনটি ফুল চার্জ হতে আপনার 1 ঘন্টার চাইতে কম সময় লাগবে, অ্যারাউন্ড 50 মিনিটসে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন, হুইচ ইজ ক্রেজি ফাস্ট, রাইট? আর এটার কল কোয়ালিটি বেশ ভালো ছিল, ইয়ারপিসটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ইস্যু নেই, দরকারি প্রায় সব ধরনের সেন্সর এই ফোনটিতে আছে। ফাইনালি কনক্লুড করার সময় কয়েকটা জিনিস একটু হাইলাইট করব। প্রথমত এটার ইন হ্যান্ড যে ফিলটা আছে প্রাইসলেস, দুর্দান্ত লেগেছে আমার কাছে। শুধু ডিয়ার টু লিপটা ছাড়া এর ডিজাইন কিন্তু খুবই ভালো। এটার ক্যামেরা ফার্স্ট ক্লাস এই বাজেটে, খুবই ভালো লেগেছে আমার কাছে শুধু ফেস স্মুথনিংয়ের ইস্যুটা ছাড়া। সেই সাথে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, চার্জিং স্পিড তো মাশাল্লাহ। তবে এটা ডিসপ্লেতে হাই রিফ্রেশের দেওয়া দরকার ছিল, এই জিনিসটা মিসিং মনে হয়েছে, পাশাপাশি স্টেরিও স্পিকারটা মিসিং এবং পারফরমেন্সটাকে আমি গুড এবং ব্যাডের মাঝখানে রাখবো। এটাকে খারাপও বলা যাবে না, আবার খুব ভালোও বলা যাবে না। সো 732G দিলে এটাকে আমি ভালোর কাতারে হয়তো বা ফেলতাম। সো ওভারঅল আপনারা ভিডিওটা আবার দেখে জাজ করুন যে এই ফোনটি কিনবেন কি কিনবেন না, বাট আমার ভার্ডিক্ট যদি চান তাহলে 28,000 টাকার দামে আসলে রিকমেন্ডেবল একটি ফোন, যদি শুধু হায়ার রিফ্রেশারটাকে আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।